সাকিব আল হাসান বলে গিয়েছিলেন, আমাকে ক্রিকেটেই রাখেন, না হলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। সত্যি সাকিব ছাড়া আমাদের লাইফ আসলে বোরিং হয়ে গিয়েছে। এবং আজকে বসে এক যুগ পুরনো একটা গল্প করবো সাকিব আল হাসানকে নিয়ে, কারণ এখনও ক্রিকেট আসলে সাকিব আল হাসান খুবই প্রাসঙ্গিক। তো সেসব নিয়ে আজকে হাজির হয়েছে খেলা কতর নিয়মিত একজন ছেলে খেলায়। কাসম মুজিব অপূর্ব আছে আপনাদের সাথে। তখন 2014 সাল, আমার রিপোর্টিং ক্যারিয়ারের একদম শুরুর দিককার ঘটনা। 1-2 বছর হলো মাঠে যাচ্ছি। শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হঠাৎ করে টেলিভিশনের ক্যামেরাটা সাকিব আল হাসানের দিয়ে গেল। টাইট ম্যাচ ছিল। সাকিব আল হাসান একটা অশ্লীল অঙ্গভঙ্গি করলেন এবং যার কারণে তাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো। এরপর এশিয়া কাপ শুরু হলো। এশিয়া কাপের শুরুতে সাকিব আল হাসান দলে ছিলেন না। বাংলাদেশ দলে প্রথমবারের মতো দেখা গেল মমিনুল হক সৌরভকে। সো এই ঘটনাটা যারা ক্রিকেট প্রেমী বা যারা ওই সময়কার ক্রিকেট ফলো করেছেন তাদের মনে আছে। এবং এখানে একটা বিষয় আরো একটু উল্লেখ করা দরকার যে সেই সময় সাকিবের এই ছবিটা বিশ্বজুড়ে খুব আলোচনা ঝড় তুলেছিল এবং সাকিব আল হাসানের এই ছবিটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে। শ্রদ্ধেয় মীর ফরিদ ভাই ছবিটা তুলেছিলেন। সো এখন বসে এক যুগ আগের ঘটনা কেন বলছি সেটার প্রসঙ্গে আসলে এখন বর্তমান গল্পে ফিরে আসি। গতকালকে কয়েকটা মিডিয়াতে একটা ছবি এসেছে সংবাদপত্রে। ডেইলি সানের একজন ফটো সাংবাদিক তানবিন তামিম, তিনি একটা ছবি তুলেছেন প্রেসিডেন্ট বক্সের, যেখানে দেখা যাচ্ছে যে 3 বোর্ড পরিচালকের ছবি, আসলে সাবেক 2 অধিনায়ক এবং আলোচিত একজন বোর্ড পরিচালকের ছবি, এবং যেখান থেকে আসলে অনেক কিছু অনুমান করা যায়। সেটা নিয়ে বিসিবি সেই ফটো সাংবাদিককে সতর্ক করে দিয়েছে। অদম্য কাপে তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তো সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি এবং আমি এখানে খুবই হতাশ। এবং এখন যে পরিস্থিতিটা চলছে সেটা খুব অসহনীয় একটা পর্যায়ে চলে গেছে। সাংবাদিকদের নানাভাবে ভয়ভীতি দেওয়া হচ্ছে এবং আমি যে আজকে কথা বলতে বসেছি, আমি একটা শঙ্কা নিয়ে বসেছি, একটা ভয় নিয়ে বসেছি যে এটা বলার পর আমার উপরে কোনো কিছু নেমে আসে কিনা। সো কি হয়েছিল ব্যাপারটা, আসলে একটা ছবি তুলেছেন, ছবিটা ছাপা হয়েছে, সেক্ষেত্রে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তাহলে সাকিব আল হাসানের যে ছবিটা তোলা হয়েছিল তখন কেন ফরিদ ভাইকে সতর্ক করা হয়নি? কারণ সাকিবের ক্ষেত্রে এক নিয়ম, এখনকার ক্ষেত্রে এক নিয়ম। বোর্ড প্রেসিডেন্ট বক্সে ছবি তোলা যাবে না বা ড্রেসিং রুমে ছবি তোলা যাবে, তাহলে কি প্রেসিডেন্ট বক্স ড্রেসিং রুমের থেকে বেশি স্পর্শকাতর জায়গা কিনা, সেসব নিয়ে অনেক কিছু প্রশ্ন করাই যায়। এবং এখানে একটা বেসিক একটা নিয়ম বা বেসিক একটা নীতির কথা না বললেই না, যেটা হচ্ছে একজন ফটোগ্রাফার ছবিটা তুলে আসলে তার অফিসে পাঠান। সেখান থেকে স্পোর্টস বিভাগ বা স্পোর্টস বিভাগের নেতৃত্বে যিনি আছেন তিনি ঠিক করেন যে কোন ছবিটা যাবে, ছবিটার ক্যাপশন কী হবে, সেসব অনেক কিছু। এখানে ফটো সাংবাদিকের দায়টাই বেশি দেখা হচ্ছে এবং তার অফিসের ভূমিকাটা কি বা এটা আসলে কার সাথে যোগাযোগ করা হয়েছিল, এটার উত্তরটা আসলে কারা দিবেন, তার ব্যাপারে বিন্দুমাত্র ধারণা সম্ভবত এই বিসিবি বোর্ডের নেই। এবং তারা অদ্ভুত একটা নিয়মে চলছেন এবং সেই নিয়মের খেসারত দিতে হচ্ছে আসলে গণমাধ্যমকে। তো এই প্রসঙ্গে একটু বলি যে বিসিবিতে এখন কি হচ্ছে। আসলে বিসিবিতে তো আমরা কালক্রমে গত 3-4 দশক ধরেই তো আমরা মূলত সরকার নিয়ন্ত্রিত বা রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রিত বোর্ডই দেখে আসছি। আলী আসগর লবি থেকে শুরু করে আহমদ মুস্তফা কামাল কিংবা সর্বশেষ যিনি ছিলেন নাজমুল হাসান পাপন, সবই তো আসলে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। সো রাজনৈতিক প্রভাবটা বোর্ড আসলে সবসময় ছিল, কিন্তু কোনো রাজনৈতিক বোর্ডই আসলে এখনকার বোর্ডের মতো এতটা প্রভাব সৃষ্টি করতে পারেনি বা এতটা ভয় সৃষ্টি করতে পারেনি সাংবাদিকদের মধ্যে। অথচ এই বোর্ডটা হচ্ছে ক্রিকেটারদের বোর্ড। এই বোর্ডটা যারা আছেন তারা ক্রিকেটাররা সাংবাদিক মহলের সাথে বা গণমাধ্যমের সাথে আরও বেশি সংশ্লিষ্ট। এই যেমন ধরেন আপনি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলেন। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে বলি, ফোন মারফত বলি, সব সাংবাদিকের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ফারুক আহমেদের কথা বলি, ফারুক আহমেদ একটা সময় পর্যন্ত ইজি অ্যাক্সেস ছিলেন সাংবাদিক মহলের কাছে, যে তাকে ফোন করলে পাওয়া যায়, তিনি রিসিভ করেন, তিনি কথা বলেন। সো সবার সাথে একটা মানে সৌজন্যমূলক সম্পর্ক গণমাধ্যমে ছিল। কিন্তু তারাই যখন বোর্ডে আসলেন তারা ইউটার্ন নিলেন এবং ইউটার্ন নেওয়ার কারণটা কি? সব কিছুর মূলে আছেন একজন, ওই এম নাজমুল ইসলাম। এম নাজমুল ইসলাম বোর্ড পরিচালক, তিনি এই মুহূর্তে বিসিবির সবচেয়ে আলোচিত, বিতর্কিত, সমালোচিত একজন বোর্ড পরিচালক। তিনি কে আসলে, তিনি কি করেছেন? তিনি ফেসবুকে তামিম ইকবালকে ভারতের দালাল বলেছেন।
তার জন্য খেলোয়াড়রা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে এবং তাকে সরানোর জন্য বিপিএল এর খেলা একদিন পর্যন্ত বন্ধ পর্যন্ত ছিল। এবং যেই বিপিএল এর ম্যাচগুলো হয়ে গেল সেই মুহূর্তে তাকে আবার বিসিবি সভাপতি আবারও তাকে ফিরিয়ে আনলেন, আবারও সেই একই পদে ফিনান্স কমিটির দায়িত্বে আবারও তাকে ফিরিয়ে আনা হলো। এবং তিনি এসে কিছু অদ্ভুত অভিযোগ করলেন, যেমন হচ্ছে যুব দলের ক্রিকেটারদের জুতার দাম কেন 30,000 টাকা। আসলে জানতে পারলাম যেটা জুতার দাম ছিল আসলে 20,000 টাকার মতো, এবং সেটা দুবাই থেকে কেনা হয়েছিল এবং এটা কেনার দায়িত্বে ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন ইশতিয়াক সাদেক। সো তার এগেনস্টে যখন এরকম একটা অভিযোগ দাঁড় করানো হয় তখন স্বাভাবিকভাবে তিনি ক্ষেপে ওঠাটা খুব স্বাভাবিক, এবং তার ফলশ্রুতিতে তিনি পদত্যাগ করেছেন। এবং ইশতিয়াক সাদিক হচ্ছেন বাংলাদেশের প্রবাদতুল্য হকি খেলোয়াড় আব্দুল সাদেকের ছেলে, এবং তার আর্থিক অবস্থা আমি যতটুকু বুঝি তার এই জুতা মারার টাকা দিয়ে আসলে তার খুব বড় কোনো লাভ হবে না। এবং ইনফ্যাক্ট তিনি যে দুবাই সফরটা করেছিলেন, দুবাই সফরে যে কিনেছিলেন এগুলো ভাউচারটা সব তার কাছে আছে। ইনফ্যাক্ট তার যে খরচটা, এখানে যাওয়ার যে খরচটা বোর্ডের বহন করার কথা ছিল সেটা আসলে তিনি নিজের টাকায় বহন করেছেন, খেলোয়াড়দের বোনাস টোনাস দিয়েছেন। ক্রিকেটের জন্য তার ভূমিকা আসলে অনেক রকম কিছু চাইলে বের করা যায়। তার এগেনস্টে যখন এরকম একটা অ্যালিগেশন তোলেন তখন স্বাভাবিকভাবে সেটা তার ক্ষোভের কারণ হয় এবং তিনি বোর্ড থেকে সরে দাঁড়ান। সেইটা দূর করার জন্য বিসিবি যতটা না পদক্ষেপ নিচ্ছে তার থেকে বেশি আমার মনে হচ্ছে নাজমুল ইসলামকে সাপোর্ট করার জন্য, তাকে যে কোনো মূল্যে বোর্ডে রাখার জন্য বিসিবি কর্মকর্তারা বিসিবির খেলোয়াড় মানে যারা খেলোয়াড় ছিলেন এখন বিসিবিতে এসেছেন তারা খুবই তৎপর। এবং এই পুরাটা সিস্টেমের মধ্যে হচ্ছে গণমাধ্যম কর্মীরা। তানভীর তামিমের সাথে যে ঘটনাটা ঘটেছে তার আসলে নিন্দা জানানোর ভাষা আমার কাছে নাই, এবং কি করলে এটার আসলে সঠিক জবাব দেওয়া যাবে সেটা আমি আসলে বুঝতে পারছি না। সো এই বিসিবিতে এখন এরকম অনেক অবদ্ধ মানে ঘটনাই ঘটছে যার কোনো ব্যাখ্যা নেই, যার এগেনস্টে কিছু বলার মতো ভাষা আমাদের নেই। আমাদের মুখের ভাষা আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে, হয়তো কিছুদিন পর আমিও আর ক্যামেরার সামনে এসে তেমন কিছু বলতে পারবো না। সো আশা করি বলতে পারবো, সে প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা করতে সাথেই থাকুন।